নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও নাট্যাচার্য গিরিশ ঘোষের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং রাধা কৃষ্ণের চরণে শতকোটি প্রণাম ও বাবা বৈরাগ্যচাঁদ প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1431 সালের সারা জাগানো অশ্রু সজল সামাজিক যাত্রাপালা শেষ রাতের সানাই। রচনা মঞ্জিল ব্যানার্জি, সম্পাদনা শ্রী পান্নালাল ব্যানার্জি, নির্দেশনা সন্ন্যাসী হাজার ও পান্নালাল ব্যানার্জি, মঞ্চ পরিচালনায় তন্ময় সিংহ, আলো ধ্বনি ও রূপ সজ্জায় কল্পনা সাজঘর কাটোয়া, ব্যবস্থাপনায় কাসেমনগর রুরাল অপস ক্লাব, দল ম্যানেজার রাজকুমার নন্দী, সহকারী দল ম্যানেজার প্রদীপ বৈরাগ্য ও কার্তিক নন্দী, অভিনয় কাসেমনগর বাবা বৈরাগ্যচাঁদ নাট্য সংস্থা। নমস্কার। শুরু করতে চলেছি 1431 সালের অশ্রু সজল বেদনা বিদুর এক সামাজিক যাত্রাপালা। বর এসেছে, হুলোহুলি করছে সবাই, হঠাৎ করে বেজে ওঠে শেষ রাতের সানাই। শেষ রাতের সানাই। চারিদিকে চলছে খুনের প্রতিযোগিতা। স্বার্থের জন্য মানুষ জানোয়ার হয়ে মানুষকে খুন করে, জঘন্যভাবে খুন করে আদালতে ফাঁসির আদেশ হয়েও ফাঁসি স্থগিত থাকে। খুন করেও ফাঁসা আসামি ছাড়া পেয়ে যায়। খুনের নির্দোষকে খুনের সাজা কাটতে হয়। চারিদিকে খুনের মামলা চলছে। কোন নগরে ডক্টর সুশীলকে খুন করা হয় কেন? সুশীল খুনের সাজা চাই। চরম ভাবে আরজিকর হসপিটালে লেডি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় কেন? খুনের বিচার চাই। অপহরণ করে খুন করা হয় কেন? সেই অপহরণের শাস্তি চাই। সম্পত্তি লোভে জনের মতো বিয়ে রাতে নিজের আত্মীয় সেজে খুন করে কেন? সেই খুনি সাজা চাই। না, সাজা হবে না। কি? শোন, আমরা সব জানোয়ার, জানোয়ার সেজে খুন করি। কেউ জানে না, তোরাও জানিস না, আর জানলে তোরা কেউ প্রাণে বাঁচতে পারবি না। আজ থেকে শুধু জানোয়ার সেজে গোপন করে যা। জানোয়ার? জানোয়ার 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 সেজে খুন করে। তা নাটকে জানতে পারবে কে খুন করে, কেন খুন করে, খুনের সাজা কে খাটে, পরিণতিতে কার সাজা হয়। বিয়ে রাতে সানাই বাজে, সেটা কি সুখের জীবনে পা দিতে, না জীবন ছিনিয়ে নিয়ে দুঃখের কান্নায় ভেসে যেতে? সেটাই কি শেষ রাতের সানাই? শুনুন 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 বাবু মশাই, শুনুন দিয়াম পশু সেজে খুন করে মানুষ এখন মানুষ না। বিয়ের রাতে বেজে ওঠে সোহাগ রাতের শেষ সানাই। সোহাগ রাতের শেষ সানাই। সোহাগ রাতের শেষ সানাই।
আজই এক্ষুনি এই চাকরি থেকে রেজিগনেশন সাবমিট করবো। সামান্য কনস্টেবল থেকে এতগুলো বছর পর আজ আমি মানিকডাঙ্গা থানা ওসি। এতগুলো বছর আমি বুঝতে পারলাম না যে আমি একজন সরকারি অফিসার না বেসরকারি কৃতদাস। Yes, come in. আপনি আমাকে ডেকেছেন? Yes, Mr. মুখার্জি। আমি এই চাকরির পর থেকে এখন ইস্তফা দিতে চাই। কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিকই বলছি। এতগুলো বছর পুলিশের চাকরি করে আমি না পেলাম এই জনতার আশীর্বাদ, না পেলাম একটু সাংসারিক সুখ, শুধু পেলাম আঘাত, অবজ্ঞা আর ধিক্কার। এই চাকরি আমার ভালো লাগছে না মিস্টার মুখার্জি, এই চাকরি আমার ভালো লাগছে না। বলছেন স্যার আজকালকার দিনে এরকম একটা সরকারি চাকরি ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? মিস্টার মুখার্জি, এই ন্যায়ের পোশাক পরে অন্যের সাথে বন্ধুত্ব করাটা কি ঠিক হবে? স্যার প্রথম দিনের কথাটা একটু মনে করুন তো মুখার্জি, যেদিন আমরা এই দেশ এবং দশকে বাঁচাবার জন্য ন্যায়, নীতি, আদর্শের শপথ নিয়েছিলাম, কিন্তু ব্যাড লাক, শপথ শপথে হাঁটলেও আমরা পুতুল নাচের পুতুলের মতো অন্য পথে হেঁটে চলেছি। স্যার এভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে যদি আপনি আপনার সমস্যাটা একবার বলতেন তাহলে হয়তো সমাধানের চেষ্টা করতাম। সমস্যা কটা কটা সমস্যার সমাধান করবেন মশাই? জানেন মিস্টার মুখার্জি, প্রথম ওসি হয়ে সরকার আমাকে পোস্টিং করলো ওই কলকাতা তিনজলা থানাতে। ওই এলাকার কিছু কুখ্যাত সমাজ বিরোধী ব্যবসায়ীদের কিডন্যাপ করে ব্ল্যাকমেল করলো। আমি যেই তাদের ধরার ফোন পাতলাম অমনি আমাকে ট্রান্সফার করে দিল ওই মেদিনীপুরে। সেখানেও বাতাসের বারুদের গন্ধ, রাজনৈতিক দাঙ্গা। আজ বন্ধ, তা কাল রেল লোক অভিযান। ক্রিমিনাল অ্যারেস্ট করলে পার্টির নেতারা দাঁত কপাটি বের করে কি বলবে জানে? বলবে ওটা আমার লোক, ওকে ছেড়ে দে। কিন্তু এটাও সেরকম কোনো প্রবলেম হয়নি স্যার। হয়নি হয়নি আমি ভালো বুঝতে পারছি হবে। আমি এই মানিকডাঙ্গা থানাতে বদলেছি মাত্র 7 দিন। এই 7 দিনই আমি শুনতে পেয়েছি উত্তরের পাহাড়িয়া জঙ্গল থেকে প্রতিদিন চোরা পথে কাঠ পাচার হয়, বস্তির নিরীহ মেয়েদের জোর করে ধর্ষণ করা হয়, প্রতিদিন বেআইনি চায়ের বাগান থেকে চা চুরি হয়, কিন্তু কে বা কারা করছে কেউ তা জানে না। কিন্তু স্যার প্রমাণ থাকলেও এই সমস্ত ক্রিমিনালরা আপনি অ্যারেস্ট করতে পারবেন না। কারণ কারণ ক্রিমিনালরা আপনার আমার থেকে অনেক উঁচু নেতা মাথা কিনে রেখেছে। তাই বলছিলাম স্যার ওই যুগে সব নিয়ে চিন্তা না করে যেমন চলছে তেমন চলতে দিন। মিস্টার মুখার্জি, স্যার, একটা কথা ভুলে যাবেন না, আধুনিক শিক্ষা সভ্যতা নামাবলী গায়ে দিয়ে এই ইন্টারনেটের পৃথিবীতে আমরা সকলে আজ প্রতিবন্ধী আনফিট। শব্দটা আনফিট নয় মিস্টার মুখার্জি, শব্দটা আনফিট নয়, শব্দটা হবে 20 ফিট। যার যেটা হবার কথা ছিল সেটা না হয়েছে অন্য কিছু। হবার কথা ছিল সে ডাক্তার, ছুরি কাজির অপারেশন করবে ঠিকই, কিন্তু সে হয়েছে ডাকাত। ছুরি কাজি নিয়ে অপারেশন করছে কিন্তু ধরনটা আলাদা। হবার কথা ছিল অভিনেতা, মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে সংলাপ বলবে, মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যামিথি সংলাপই বলছে, হয়েছে সে নেতা। ধরনটা আলাদা। স্যার হওয়ার কথা ছিল ভিখারি, হাত পেতে ভিক্ষা চাইবে, হয়ে গেলাম পুলিশ, হাত পেতে ভিক্ষাই চাইছি। যার নাম ঘোষ, ধরনটা আলাদা। স্যার Yes, yes, Mr. মুখার্জি, yes. But এত কিছুর পর 15 আগস্ট কিংবা 26শে জানুয়ারি আমাদের গলা বেঁধে চিৎকার করে বলতে হবে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বলতে পারেন বলতে পারেন বলতে পারেন মিস্টার মুখার্জি, ওই সাড়ে জাহাঁ সে আচ্ছা কথাটা বাই হার্ট কটা লোক বলতে পারবে? ওই বিদেশি স্বৈরাচারী শক্তিকে ধ্বংস করে আমাদের গলা মিলিয়ে বলতে হবে, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বাংলা হ্যাঁ। নবাব চৌকিদার, নবাব চৌকিদার। अरे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा हमारा
আপনি এখানে ক্রিমিনাল ধরতে পুলিশকে আড়াল থেকে সাহায্য করেন। তুই তাই নয় স্যার, এই নবাবদার জন্য আজ মানিক টাকা ছোটখাটো চুরি চিন্তা সব বন্ধ হয়ে গেছে। শুধু চুরি ছিনতাই বন্ধ করলেই চলবে না, শুধু চুরি ছিনতাই বন্ধ করলেই চলবে না মিস্টার মুখার্জি। বন্ধ করতে হবে সমস্ত চোরাপথ। ভারতবর্ষের শরীর থেকে বিজয় করা চান, কিন্তু কিন্তু আমরা আমরা পুলিশের পোশাক পরেও এগুলো করতে পারছি না। কেমন করে করবেন স্যার? এই পশ্চিম বাংলা গ্রামগঞ্জের থানাগুলোতে ঘুরলে বুঝতে পারবেন, থানায় ফোন আছে কিন্তু লাইন নেই, তাই বলে না। বাবু, থানার জিপ আছে কিন্তু পেট্রোল নেই, তাই চলে না। অফিসারদের কোমরে গুজে একটা করে পিস্তল আছে কিন্তু চালাবার হুকুম দেয়নি সরকার, তাই চালাতেও পারেন না। আসলে প্রশাসনের ভবিষ্যৎ অন্ধকার। টর্চ ছেড়ে যে একটু আলো করবেন তার উপায় নেই, কারণ ব্যাটারি নেই, টর্চ জ্বলবে না। ভারতবর্ষের আইন অন্ধ, প্রশাসন মুখ থুবড়ে পড়েছে। হাসপাতালের বেড়ে বৃদ্ধ সঙ্গে পাঞ্জা লড়ছে মানবতা। জীবন যুদ্ধে পরাজিত হয়ে সংসার কারাগারে বন্দী পরাজিত চাকুরিজীবী মানুষ। তাই তাই ওই চারিদিকে শুধু ব্যভিচার আর সন্ত্রাসের হানাহানি। জানি জানি জানি, তবু তো আমার এই মনুষ্যত্বকে বিসর্জিত পাই না। আমার আর হুশ সম্মেত আমি একজন মানুষ হয়ে, আইনের রক্ষক হয়ে এই পোশাকের কর্তব্য পালন থেকে আমি নিজেকে সরিয়ে রাখতে পারবো না। না না না, কিছুতেই না। ইটস মাই ইম্পসিবল। পারবেন অফিসার, পারবেন। কে বা কারা সন্ত্রাস ঘটাচ্ছে তা আমি আপনাকে বলবো। আপনি? হ্যাঁ, আমি। এই নিন স্যার। এটা কি? এটা একটা ডায়েরি। ছিল লেখক হবার, হয়ে গেলাম চৌকিদার। কিন্তু লেখার অভ্যাসটা তো ছাড়তে পারিনি। ওই অসত্যের মুখোমুখি দাঁড়িয়ে সত্যের কালি দিয়ে লেখা কিছু দুঃসাহসিক প্রমাণ আমি দিনের পর দিন এই ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছি। মানিক ডাঙ্গার অনেক ইতিহাস আপনি এই ডায়েরি বলে জানতে পারবেন। তবে আপনাকে একটা অনুরোধ স্যার, এই ডায়েরি পড়ে কোনো স্টেপ নেবেন না, সময়ের অপেক্ষা করুন। বেশ, ঠিক আছে, আমি আপনার কথা অনুযায়ী অপেক্ষা করব। ঠিক যেমন আমার ছোট্ট ভাগনা বিদ্যু এত বছর তার বাবা মায়ের জন্য অপেক্ষা করে আছে, কিন্তু বলাইতে পারেন স্যার আর কতদিন ওই ফুলের মতো বাচ্চাটাকে উপেক্ষা করতে হবে বটে। বিলাস, গঞ্জে খবর পেলাম আমাদের থানাতে নতুন অফিসার এসেছে, তাই চলে এলাম। কিন্তু কিন্তু আপনার অভিযোগ আমার মগজে ঢুকলো না। কে আপনি? আর কিসের জন্যই বা আপনার ভাগনা সেই ফুলের মতো শিশুটা অপেক্ষা করছে? আমি বলছি অফিসার, আমি বলছি। ওর নাম বিলাস, বিলাস মুর্মু। আমাদের ওই এমএলএ লালমোহন গাঙ্গুলির কাজের লোক। ও ও সেই ছোট্ট বিড্ডুর মামা। মামা? হ্যাঁ স্যার, মামা। বিড্ডু আমার একমাত্র জান বটে, আমার একমাত্র বোন গোলাপের একমাত্র ছেলে বটে। ছোটবেলাতে বাবা মা মরি যাবার পর থেকে ওই গোলাপটাকে আমি কোলে পিছে করে মানুষটা করলাম, প্রেম করে ওই খুব করে গোবিন্দকে বিয়ে করলো। 1 বছরের মাথায় বিড্ডু হলো। বিড্ডু গোলাপ এবং গোবিন্দকে নিয়ে আমি ভালোই ছিলাম স্যার, কিন্তু 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 সেই রাতে অন্ধকারে পুলিশ গিয়ে বিড্ডুর বাবা আমাকে ধরে নিয়ে এলো। এখনো পর্যন্ত ছাড়লো নাই স্যার, এখনো পর্যন্ত ছাড়লো নাই। কিন্তু আপনার বোন আর গোবিন্দবাবুকে অপরাধ করেছিল তারা। মুখার্জি বাবু, সেই রাতে আপনি তো সেখানে ছিলেন, স্যারকে সমস্ত কথা খুলে বলুন। কেন সময় হলে বলবো। ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমি জানি না বিট্টুর বাবা মা এখন কোথায় আছে, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি বিট্টুর বাবা মাকে বিট্টুর কাছে আমি ফেরত দেবই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকালকার দিনে পুলিশ কোথা দিয়ে কোথা রাখতে পারে না, তাই আপনার কাছে একটু অনুরোধ স্যার, একটু অনুরোধ। আমার এই ভাগনাকে আপনি কাঁদাবেন না স্যার, কাঁদাবেন না। এই নিন স্যার, এই নিন 100টা টাকা স্যার, 100টা টাকা। 100 টাকা? হ্যাঁ স্যার, আমি রোজ টিফিন খেতে বিটুকে যে টাকা দিতাম, বিটু টিফিন না খেয়ে সেই টাকা জমিয়ে জমিয়ে এই 100 টাকা আপনাকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে স্যার। এই নিন স্যার, এই নিন। কিন্তু আপনার ভাগনা সেই বাচ্চা ছেলেটা টিফিন আমাকে টাকা পাঠিয়েছে কেন? ও জানে
যে ঘুষের টাকা না দিলে পুলিশ কোনো কাজ করে না, তাই তাই আপনার ভাগনা আমাকে ভুল বুঝলেও আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি ফেরত নিয়ে যান। না স্যার, টাকাটা আপনি ফেরত দেবেন না। মুখার্জি বাবু ঠিক কথাই বলেছেন স্যার, মুখার্জি বাবু ঠিক কথাই বলেছেন। ওই টাকাটা স্যার আপনি রেখে দিন, ওই টাকাটা স্যার আপনি রেখে দিন। আর ওই টাকার বিনিময়ে আমি আপনার কাছে একটু সান্ত্বনা কিনবো স্যার, একটু সান্ত্বনা। ওই ফুলের গাছটাকে পাঠিয়ে রেখে একটু সান্ত্বনা স্যার, ওই ফুলের গাছটাকে পাঠিয়ে রেখে একটু সান্ত্বনা, ওই ফুলের গাছটাকে কি ব্যাপার মিস্টার মুখার্জি? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। সেই বাচ্চা ছেলেটা টিফিন না খেয়ে টাকা পাঠাবে, আমরা হাত খেতে সে টাকা নেব? হ্যাঁ নেবেন নেবেন। তার কারণ 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 ওই বিট্টু আর বেশি দিন বাঁচবে না। কি বলছেন বাবু আপনি? ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার? হ্যাঁ হ্যাঁ অফিসার, ব্লাড ক্যান্সার পৃথিবীতে কাউকে বাঁচতে দেয় না। ওর এই পৃথিবীতে থাকার পাসপোর্টটা ওই সর্বশক্তিমান ঈশ্বর বেশি দিনের জন্য রিনিউ করেনি। বাবু হ্যাঁ স্যার, ছোট্ট বিট্টুর ধারণা টাকা না দিলে পুলিশ কোনো কাজ করে না, তাই সে টাকা দিয়ে মা বাবাকে ফিরে বাবার আশাকে কিনে নিতে চায় আমাদের এই থানা থেকে। ওই আশা নিয়ে যাই বলি হয়তো বেঁচে আছে। যেদিন ওই টাকা আপনি নেবেন না সেই দিনও আশা হতে হবে, আর বলা যায় না সেই দিনই হয়তো আমি চলি। মানিক ডাঙাকে পাহারা দিতে হবে, জাগাতে হবে নিরক্ষর মানুষগুলোকে, স্বাক্ষর করাতে হবে, জাগাতে হবে ঘুমিয়ে থাকা ভীত বাংলার মানুষকে। জাগো বাংলার মানুষ, জাগো জাগো নবয়া, আমাদের প্রতিবাদ রক্ত লেখা, লাল হয়ে লেখা রবে দেয়ালে বিবাদ, শুরু হবে সত্যি সংগ্রাম। জাগো নবয়া, আমাদের প্রতিবাদ রক্ত লেখা, লাল হয়ে লেখা রবে দেয়ালে বিবাদ, শুরু হবে সত্যি সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। জাগো বাংলার মানুষ, জাগো জাগো বাংলার মানুষ, জাগো জাগো বাংলার মানুষ, জাগো জাগো। কি হলো? থামলেন কেন? বলুন বলুন। মুখার্জি ওকে জানতে চায় ও কি বিট্টুকে মেরেছিল কিনা, তাই বলছে সে যদি থতমত খেয়ে গিয়েছিল, তাই সে বলেছিল বিট্টু আর গোলাপকেও। কি বলছেন কি মিস্টার মুখার্জি? কিন্তু কিন্তু আমি যে বিট্টুর বিলাসকে কথা দিলাম, কথাগুলো আপনি আমাকে আগে বলেননি কেন? ও ও গড, আমি এখন কি করব? একটা চাপা যন্ত্রণা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। যত পোস্তলা দিয়ে তুমি বসে থাকো না কেন, এই আইনের পোশাক পরা যতগুলো অফিসারকে তুমি কেনো না কেন, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই না। সেই ছোট্ট বিদ্যুৎ চোখের জলে তোমাকে আমি ডুবিয়ে মারবো। এই পোশাকের দিব্যি দিয়ে আমি তোমাকে বললাম, তোমার কবল থেকে আমি মাইন্ডাকে মুক্ত করবো। যতই তুমি তোমার বেআইনি চাবি দিয়ে অরাজকতাকে বন্ধ করে রাখো না কেন, আমি আমার এই কর্তব্যের হাত দিয়ে সেই তালা খুলে তোমার হাতে পড়িয়ে দেব। ন্যায় নীতির হাত করা।
তোমার চরণ শরণ করি, অভয় আমায় দাও গো হরি। তোমার চরণ শরণ করি, অভয় আমায় দাও গো হরি। দুঃখ সাগর যাব তরি, দুঃখ সাগর যাব তরি। হরি হরি তব নাম, প্রণাম তোমার তোদের বড় বাবু মারাটো জায়লাই ওকে খুনটা করা হয়েছে বটে। যেটা শুনেছি তাহলে সেটা সত্যি? ওই পদ্মদিনী বিয়ের দিন বড় বাবুকে খুন করা হয়েছে? এসব কথা হয়েছিল না করাই ভালো। বিড়ালেরও প্রাণ আছে। তাছাড়া বল তোমাকে ছাড়া একটা কথা বলে দিলাম, এ সংসারে পদ্মবাবু তো আসতে বারণ করেছে, তবু কানে আসো বলো তো। ওই কেনার উত্তর কাকা জানা লাগবে যদু কাকা। আসলে আমি হলাম গিয়ে একটা ফুটবল, ওদিকে লালমোহন বাবুর বউ কাজল দিদি বলে এ বাড়ি থেকে খবরটা নিতে, আর চৌধুরী বাবু কোনো খবর পাঠাবে গেলাই, কিন্তু আমাকে এখানে আসতেই হবে, কারণ আমি যে ওই লালমোহন বাবুর মাইনে করা চাকরটা বটে। ও
ও ছোড়েন ছোড়েন ওইসব কথা। এখন এখন বলো তো আমাদের চৌধুরী বাবু কেমন আছেন? এই মানিক ডাঙার বুকে চিরন্তন সত্য সততা প্রতিবাদের পতাকা উড়িয়ে দিয়ে চৌধুরী বংশের প্রত্যেকটা চরিত্র যেমন তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রেখে গেছে, আর এই রাজশেখর চৌধুরী ঠিক সেইভাবে তার অস্তিত্বকে বাঁচিয়ে রেখে ভীষণ ভীষণ ভালো আছে। কিন্তু বিলাস, আমার কথা চিন্তা না করে তুমি তোমার মনে লালমোহন আর তার পরিবারের কথা চিন্তা করো। মানে আপনার বোন? আসলে যে কাজলকে আমার বোন বলে জানো সে আমার বোন নয়। বহুদিন আগে কর্তব্য মানবতার খাড়া দিয়ে দুটুকরো করে দিচ্ছে আমাদের, তাই কাজল আমার বোন নয়, ও লালমোহন গাঙ্গুলির স্ত্রী। এই পরিচয় নিয়ে যদি সে বেঁচে থাকতে চায় তা ভালো, আদারওয়াইজ ছোট মুখে বড় কথা বলবো না চৌধুরী বাবু। তবে তবে আমি ওই কাজল দিদিকে বোন বলে স্বীকার না করলেও কাজল দিদি কিন্তু এখনো আপনাকে দাদা বলে মানে বটে। প্রত্যেক ভাই ফোটার দিন কাজল মা এ বাড়িতে আপনাকে ভাই ফোটা দিতে আসে। প্রত্যেক রাখি পূর্ণিমার দিন একটা রাখি নিয়ে আপনার হাতে পড়াতে আসে। কেন জানি না, আপনি রাখি না পরে ভাই ফোটা না নিয়ে কাজল মাকে এবার দিকে অপমান করে তাড়িয়ে দেন। কর্তাবাবু, কাজল দিদিমণি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে কি তাকে ক্ষমা করা যায় না? আপনি তো দাদা, দাদা হয়ে পারেন না বোনকে ক্ষমা করতে? কারণ আমি বড় বোনকে ক্ষমা করলে আমি আমার নিজের চেতনার কাছেই ছোট হয়ে যাব। আমার অন্তরের জ্বালাটা তোমাদেরকে বোঝাতে পারছি না। তোমরা প্রদীপের জ্বলা আগুন দেখেছো, এখনই প্রদীপের নিচে অন্ধকার। তুমি মানিক ডাঙার গর্ব আদর্শ, তাই তখন যখন খুশি এ বাড়িতে আসবে, কিন্তু দয়া করে লালমোহন গাঙ্গুলির খবর দিতে বা আমার খবর নিতে নয়। আপনার কথা আমার মনে থাকবে চৌধুরী বাবু। তবে আমি বলি কি, আমার ওই বুকটাতে একটা পাথর চাপায় রেখেছেন, ওই পাথরটাকে সরাই দেন, দেখবেন নিজেকে কত হালকা লাগছে বটে। ফিচার জেল থেকে যতদিন না পাবে ততদিন এই পাথর আমার বুক থেকে নামবে না। বিলাস, দিন আমরা বাবাকে খুন করে সাজা খাচ্ছি ওই খুনিটা। তুমি কি করলে? বাবার বসে মানুষটার গায়ে তুমি হাত তুললে? হ্যাঁ শুনলাম। ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ও আমার মাথায় উঠতে চাইছে। তোমারই তো উচিত ছিল ওকে মাথায় তোলা, তা না করে তুমি বাবার বসে মানুষটার গায়ে হাত তোলে, পাপের বোঝাটা মাথায় তুলে নিলে। খুনি বন্ধুর জন্য তুমি যদু কাকাকে আজকে অপমান করলে, তো তাই আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে আভিজাত্যের ডানায় ভর করে তুমি আকাশের ওপর দিয়ে ওড়ো না কেন, চোখটা কিন্তু তোমার ভাগাড়ের দিকেই আছে। চোখ আমার যেদিকেই থাকুক না কেন, আমার বন্ধুত্বে কিন্তু চোখ তোমরা দিও না। বিচারের সম্বন্ধে একটা বাজে কথা আমি কিন্তু শুনতে চাই না। তুমি শুনতে না চাইলে সত্যি কিন্তু কোনোদিন মিথ্যা হয়ে যাবে না। আমি ঠাকুর ঘরে পুজো করতে করতে তোমাদের সব কথা শুনেছি, তাই আমি ঠাকুরকে করজোরে বলবো, এ সর্বশক্তিমান করুণাময় ঈশ্বর, পৃথিবী সৃষ্টির সাথে সাথে তোমরা সৃষ্টি করো প্রেমকে, যে প্রেম আজকে সম্পর্কের আঘাতে জর্জরিত, যে ভালোবাসা দিয়ে তুমি চৌধুরী বংশের বাগানটাকে সাজাতে চেয়েছিলে, সেই ভালোবাসাটাকে তুমি নষ্ট করে দিও। আমি বলছি, তুমি দেখো তোমাদের এই ভাই বোনের মধ্যে যে বিভেদ আর বিদ্বেষ সৃষ্টি হয়েছে সেগুলো সব মুছে যাবে। আমি বলছি দেখো, তোমরা সবাই দেখো, ভগবান একদিন ঠিক মুখ তুলে চাইবে, এই ভাঙা সংসারটাকে আমি ঠিক জোড়া লাগিয়ে দেবো। তুমি যেমন ভাঙা সংসার জোড়া দেওয়ার স্বপ্ন দেখো, আমি তেমনি তোমার ওই হাতের এক জোড়া শাখা ভাঙার স্বপ্ন দেখি। আমার মনটা যদি পবিত্র থাকে না, তাহলে তোমার ওই সাত পাকের বন্ধনকে মুক্ত করার স্বপ্নকে আমি কোনোদিন সার্থক হতে দেবো না। এই শপথ আমার নয়, এই শপথ হচ্ছে 33 কোটি দেবতার।
হাতে পড়ে নাও কাছের শাখা, ফুঁকি দাও। কাঁচ দিয়ে আয়না তৈরি হয়, শাখা সিঁদুরের দিব্যি না। সিঁদুরের বদলে স্মৃতিতে লাল রং ব্যবহার করো না। সাক্ষী করে যে সিঁদুর তুমি আমার স্মৃতিতে পরিয়ে দিয়েছো তা মোছার ক্ষমতা আমার নেই। আমার কি মনে হয় বলো তো, এই পৃথিবীতে লাল সিঁদুরের চেয়ে শ্রেষ্ঠ রং আর বোধহয় কিচ্ছু নেই। যতই তুমি চোখের জল ফেলো না কেন, একটা কথা কান খুলে শুনে রাখো, এ বাড়িতে কাজল যেদিন আসবে আমি সেদিন চিরকালের মতো বাড়ি চলে যাবে। স্ত্রী কোনোদিন তার স্বামীকে ছেড়ে থাকতে পারে? বেহুলাকে পেরেছিল তার স্বামী লক্ষিন্দরকে ছেড়ে থাকতে। বছরের পর বছর লক্ষিন্দরের পচা গলা দেহটা নিয়ে পরার ভেলায় চাপিয়ে যমরাজের কাছ থেকে লক্ষিন্দরকে ভিক্ষা চেয়ে এনেছিল। আমার কি মনে হয় বলতো, এই গোটা পৃথিবীর যা ওজন না, একটা স্ত্রীর কাছে তার স্বামীত্বের ওজন অনেক অনেক বেশি। অপ্রিয় হলেও সত্য কথা, তোমার স্বামী রাজশেখর চৌধুরী বলতে ভয় পায় না, তা তুমি জানো নন্দিনী। তবে কেন কেন আমাকে বারবার কঠিন হতে বাধ্য করো? কেননা তুমি না জানলেও আমি তো জানি সেই রাত্রে কি ঘটেছিল। বিয়ের রাত্রে সানায় সুরে বিয়ে বাড়ি গম গম করছিল। কন্যা দান করার জন্য বাবাকে আমি ডাকতে গিয়ে বাবার ঘরে দেখলাম। যাক, সেসব কথা থাক, আসল কথা আমাদেরকে জানায়। এই কিছুক্ষণ আগে পোস্টমাস্টার এই আমার ছোট বোন ঝিলিকে এই চিঠিটা দিয়ে গেছে। বাবু, আপনার চোখে জল, আপনি কি কাঁদছেন? কাঁদছি, তবে এইখানটা আনন্দের, এখানটা দুঃখের নয়। এই দাঁড়াও, আমার এই পাগলি বোনটা কি লিখেছে দেখি। হ্যাঁ, ও লিখেছে, পূজনীয় দাদা, পত্রের প্রথমে তুমি আমার প্রণাম নেবে, আর বৌদিকেও আমার প্রণাম জানাবে। আমি এখানে খুব ভালো আছি। যদু কাকা আর বাড়ির সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাবে। তুমি কেমন আছো? আমরা খুব ভালো আছি ঠাকুরজি, খুব ভালো আছি। আর কি লিখেছে পড়ো, কি হলো? হ্যাঁ, আসল কথাটা লিখি। কি হলো পড়ো না। গম্ভীর হয়ে গেল কেন? তুলে না সবাই মিলে গম্ভীর হয়ে গেলে কেন? পড়ো না, কি লিখেছে পড়ো না গো। কি রে গম্ভীর হয়ে গেলে কেন? হ্যাঁ, ও লিখেছে আগামী মাসের 2 তারিখে ওখানকার কাজ সব শেষ করে ঝিলি গায়ে ফিরছে। তুমি এমন একটা মাঝে মাঝে করো না, আমি তো ভাবলাম কি নাকি। কেমন চমকে দিলাম বলো। এই আগামী মাসের 2 তারিখ তো আর বেশি দেরি নাই, এসে গেল বলো। যদু কাকা, আমি এখন যাচ্ছি। তাড়াতাড়ি যাও, রং মিস্ত্রিকে গিয়ে খবর যাচ্ছে। যাও, তাড়াতাড়ি যা চাপা, তাড়াতাড়ি যা, বাকি কাজ। আরে যাচ্ছি গো বৌদি, বলে যাচ্ছি। আমিও যাই চৌধুরী বাবু। আপনার ছোট বোন আসছে, এ তো কম আনন্দের কথা নয় বটে। আপনার চোখে কি আনন্দ! আপনার মতো আমার বোনটাও যদি ফিরে আসতো তাহলে আমার আনন্দ হতো, কিন্তু সেটা আমার নয়। না, ওই গোলাপ আর কোনোদিন ফিরবে নাই। আমি জানি ওই গোলাপ আর কোনোদিন ফিরবে নাই। ওই গোলাপ আর কোনোদিন ফিরবে নাই। বুঝলে নন্দিনী, আজ আমার বড় আনন্দের দিন। মৃত্যু শয্যায় বাবাকে আমি কথা দিয়েছিলাম 2 বোনকে মানুষ করব বলে। বড় বোন কাজল নিজের রাস্তা নিজেই দেখে নিয়েছে। মাও আমাকে ভুল বুঝে কাজলের সাথে চলে গেল বড় জামাইয়ের বাড়িতে। আমার কাছে থেকে গেল ঝিলিক।
ছোটবেলায় বিদেশে কনভেন্টে লেখাপড়া শিখিয়ে ওকে মানুষ করেছি। আজ আজ সেই ঝিলিক আমার আদর্শ, আমার গর্ব হয়ে গায়ে ফিরছে নন্দিনী। ভাবতে পারো নন্দিনী, এটা আমার জীবনে কত বড় পাওয়া। আচ্ছা সে না হয় বুঝলাম, এবারে বলো তো ঠাকুরজি এত বছর পর বিদেশ থেকে আমাদের গায়ে ফিরছে, এখানে আসলে ঠাকুরজি কোনো অসুবিধা হবে না? এটা হয়তো হবে, তবে থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। এই তুমি এক কাজ করো, এই পলাশকে ডাকো। কেন পলাশকে আবার তোমার কিসের দরকার? আলবাত পলাশকে দরকার, কারণ পলাশের মতো সৎ এই গায়ে কেউ আছে নন্দিনী? পাহাড়ের মতো অনড়, আর বাতাসের মতো সরল, আর পৃথিবীর মতো বাস্তব সত্য হচ্ছে এই পলাশ। তাই পলাশের হাতে আমি ঝিলিকের সব দায়িত্ব তুলে দেব। এত বড় দায়িত্ব নেবার যোগ্যতা কি আমার আছে কথা বাবু? এই জীবনটাকে হাই রোড মনে করে জীবনের ব্যথা বেদনা সুখ দুঃখ হাসি কান্নাগুলোকে ছোট ছোট গ্রাম মনে করে দুপাশে ফেলে রেখে ওই ভাগ্যের বাম্পারে ধাক্কা খেতে খেতে প্রগতির হেডলাইট জ্বালিয়ে আদর্শ স্টিয়ারিং এ হাত রেখে এই শরীর নামক ব্রেক ফেল হওয়া লরিটাকে নিয়ে ছুটে চলেছি ওই লক্ষ্য আর নিশানাতে পৌঁছানোর জন্য। কিন্তু বাবু ওই দায়িত্ব পৌঁছানোর আগে আমাকে দায়িত্বের লেভেল ক্রসিং আমাকে থামিয়ে দেবেন না বাবু। আমি যে থামতে চাই না বাবু, আমি যে থামতে চাই না। কত বাবু, কত বাবু, সেই ছোট্ট বেলা থেকে আমি আপনাদের কাছে কোলে পিঠে মানুষ হয়েছি। আপনারা যা বলেছেন আমি তাই শুনেছি। ওই লোভ হাত চালিয়ে দিয়ে ডাকলেও আমি কাছে যাইনি। আপনাদের হতাশাকে কোনোদিন আশার কাছে বিলিয়ে যেতে দিলি কথা বাবু। আপনাদের স্বপ্নকে ওই কুয়াশায় বিলিয়ে যেতে দিলি কথা বাবু। কিন্তু আজ যে গুরুদায়িত্ব আমার কাঁধে দিচ্ছেন কথা বাবু, তার চক্ষু বোধ হয় আমি নই কথা বাবু, তার চক্ষু বোধ হয় আমি। বেটা ছেলের কথা শোনো নন্দিনী। ওরে পাগল, যুদ্ধ না করলে দেশ তো জানবেই না তার শক্তি কতখানি। এই যে তোর কাঞ্চা, এই কাঞ্চা তোর বিশ্বাস দিয়ে তৈরি। তাই অবিশ্বাসের বন্ধু তোর কাঁধে রেখে আমি ফায়ার করতে পারবো না। কথা বাবু, কথা বাবু, আপনি কি বলছেন? তোর বাবু তো ঠিক কথাই বলেছে রে পলাশ। তুই ছাড়া আমাদের পৃথিবীতে কি আছে বলতো? তোকে ঘিরেই তো আমাদের দুজনের হাসি কান্না দুঃখ সুখ বেদনা সব কিছু, আর নতুন করে বেঁচে থাকার আশা। মেয়ে হয়ে পৃথিবীতে জন্মালাম, কিন্তু মা হতে পারলাম না। সাত ছিল গর্ভ যন্ত্রণা সহ্য করতে হলো মা না হতে পারার যন্ত্রণা। একাকিত্বের জ্বালায় যখন আমি ঘরে বসে কাঁদতাম, তখন তুই আমাকে এসে বলতিস, মা তুমি কাঁদছো কেন? আমি তো আছি তোমার সন্তান। তোর মুখে সেই মা ডাকটা শুনে আমি তোকে বুকে জড়িয়ে ধরতাম। এতগুলো বছর পর আজ বোধহয় তুই বুঝতে পেরেছিস না, আমি তোর আসল মা নই, নকল মা। তাই বোধহয় আমাকে তুই মা না বলে গিন্নিমা বলে ডাকছিস। না, এই মুখে গিন্নিমা বলে ডাকলেও তুমি যে আমার মায়ের চেয়ে অনেক বড়। আর মাকে কোনোদিন নকল করা যায় না। এই আজকালকার দিনে কম্পিউটার কিংবা হাই মেগাসিটির ছেলেমেয়েরা দুধের বদলে খাচ্ছে ওই মাদার ডেয়ারির প্যাকেটের দুধ কিংবা টিনের কৌটো দুধ। আর তাই তারা বড় হয়ে হচ্ছে ক্রিমিনাল কিংবা কলগাল। শুধু আমি নই মা, তারাও জানে ওই মানবতাহীন ব্যবসার জন্য দুধকে ফিল্টার করে লোকাল মায়ের দুধের মতন প্যাকেটে টিনের কৌটোতে ভরলেও কোনো মাকে ফিল্টার করে টিনের কৌটোতে কিংবা প্যাকেটে পোড়া যায় না, পোড়া যায় না। এই না হলে আমার ছেলের কথা। বাবু, হ্যাঁ বল পলাশ। ওই ঝিলিক দিদিমণি কবে আসছে? এই আগামী মাসে 2 তারিখে। এই শোন পলাশ। হ্যাঁ বলতো বাবু। ঝিলিক
কোন ঘরে থাকবে, কোথায় কোথায় যাবে, কি কি দেখবে, সব কিন্তু তোকে ব্যবস্থা করবে। হ্যাঁ কত আর ও যদি বেড়াতে যায় তো কিন্তু সঙ্গে থাকবে। হ্যাঁ কত বাবু। আর ও যদি স্টিয়ারিং এ হাত রেখে গাড়ি চালায় তো কিন্তু ব্রেকে পা দিয়ে থাকবে। হ্যাঁ কত বাবু। আর ও যদি বন্দুক চালায় তাহলে তুই কিন্তু বুক পেতে কি বলছেন কত বাবু? ভয় পেয়ে গেলি নাকি? ওই গুলির সামনে বুক পেতে দাঁড়ালে আমি তো মরেই যাবো। আরে দূর পাগল, মরবি কি রে? তোরা হচ্ছিস রঘু ডাকাতের দল বিদ্রোহী। বিদ্রোহীরা কোনোদিন মরে না রে পলাশ, কোনোদিন মরে না। তোমাদের কথা শুনে আমার বেশ ভয় লাগছে। মনে হচ্ছে এ বাড়িতে আমি আর বেশি দিন নেই। কেন? কেন আবার? ওই ঝিলিক দিদিমণি এ বাড়িতে আসার পর থেকে তো তোমরা তাকেই ভালোবাসবে, আমাকে আর ভালোই বাসবে না। মায়ের কাছ থেকে কখনো সন্তানের ভালোবাসাকে ভাগ করা যায় না রে পলাশ, কোনোদিন ভাগ করা যায় না। তোর গিন্নিমা ঠিক কথাই বলছে পলাশ। বাবু ভালোবাসা কোনোদিন ভাগ করা যায় না, ভালোবাসা বেড়ে যায় রে বাবু। তুই দেখিস পলাশ, ছোটবেলায় আমরা যেমন এক ফুলে সুতোয় মালা গাঁথা হয়ে চৌধুরীর বাড়ির আঙিনা আলোকিত করতাম, ঠিক সেইভাবে আমরা ফিরিয়ে আনবো আমাদের অতীত। আগামীকে ডেকে বলবো, দেখে যাও ভবিষ্যৎ, অতীত আর বর্তমান কত সুখে। কত বাবু। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো ধরে। মেরেই ফেলবো সালা চোর বদমাস বিটুকে, আজ আমি মেরেই ফেলবো। সালা চাবুকে ওই ঘরে কাঁদছে, আরো মারবো, আসছি আমি। দাঁড়াও ভীমা, তুমি ওভাবে বিট্টুকে মেরেছো কেন? আপনি সরে যান মেম সাহেব, সাহেবের বাগান। ওই সালা যতক্ষণ টাকা ফেরত না দেয় ততক্ষণ মেরে যেতে। টাকা? কিসের টাকা? টাকা চুরি করেছে সাহেবের ঘরে ঢুকে। চুরি করেছে বিট্টু? কিন্তু কেন? আমি বলছি বিট্টু কেন টাকাটা চুরি করেছে। আপনি? মানিকডাঙ্গা থানা নতুন অফিসার অভিজ্ঞান সরকার। আমি জানতাম যে এরকম একটা পরিবেশ তৈরি হতে পারে, তাই বাধ্য হয়ে আমাকে এই বাড়িতে আসতে হলো। বেশ করেছেন স্যার, এবার এই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে গিয়ে হাজতে পুরে দিন। না 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 অফিসার, এত বড় শাস্তি ওকে দেবেন না। ছেলে মানুষ না বুঝে একটা ভুল করে ফেলেছে। আমি কথা দিচ্ছি এরকম ভুল সে আর কোনো দিন করবে না। আমি চলি ম্যাম সাহেব, সাহেবকে সব কথা তো আমাকেই বলতে হবে। দাঁড়াও, আপনি আমাকে দাঁড়াতে বলছেন কেন স্যার? এখনই এত চিন্তা করার দরকার নেই ভীমা। আমি তো শুধু তোমাকে এখন এখানে দাঁড়াতে বলেছি। চিন্তা করবে তখন যখন তোমাকে আমি কাঠ গড়াতে দাঁড় করাবো। স্যার আপনি কিছু মনে করবেন না কাজল। বিদ্যুৎ তার হারিয়ে যাক মায়ার সেনুকে ফেরত পেতে টাকাগুলো চুরি করেছিল। কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলছি, টাকাগুলো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই নিন টাকা। কিন্তু বিট্টু? এবার বুঝতে পারছেন কাজল দেবী বিট্টু কেন টাকাগুলো চুরি করেছিল।
আরো নিশ্চয়ই বুঝতে পারছেন এক রাত চাপা যন্ত্রণা বুকের মধ্যে বই নিয়ে বেড়াচ্ছে এই ছোট্ট ছেলেটা। তাই বলছি আপনি কি পারেন না সে যন্ত্রণা লাঘব করতে? পারেন না ওই ছোট্ট বিট্টুর মা বাবাকে ছেড়ে দিতে? যাক এখন আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে না। আমি ভীমাকে কিছু প্রশ্ন করছি। আচ্ছা ভীমা, তুমি তো লালমোহন বাবুর কাছে কাজ করছো অনেক বছর। হ্যাঁ, কেন বলুন তো? এখানে তুমি ছোটবেলা থেকেই আছো। আগে হ্যাঁ, কেন বলুন তো? শুনেছি তুমি যে বস্তিতে থাকতে সেই বস্তিতে বিট্টুর বাবা মা থাকতো। তাও ওরা কি অপরাধ করেছিল তখন নিশ্চয়ই তুমি জানো। না স্যার, আমি কখনো ওদের ব্যাপারে কোনো খোঁজ খবর রাখতাম না। কেন রাখতে না? কেন না মানে বিট্টুর মা বাবার ব্যাপারে আপনি কি ভীমাকে সন্দেহ করছেন? আপনি কি জানেন ম্যাডাম, এই পুলিশের চোখ দুটি সন্দেহ, যাকে সামনে পায় তাকেই সন্দেহ করে। এই যেমন দেখুন, আমি এখন ভীমাকে সন্দেহ করছি, একটু বড় হয়তো আপনাকে সন্দেহ করব। আবার বলা যায় না মাননীয় এমএলএ আপনার স্বামী ওই লালমোহন গাঙ্গুলি আমার সন্দেহের লক্ষ্য হতে পারে। আমি কিন্তু রাজসভা চক্রবে ঝুলে দেখা মাছ নই। और अपने पांडव से चुनन मिस्टर ऑफिसर अपने এই গ্রামে সবাই আমাকে লালমোহন হিসাবে জানে। আর নামের পাশে সরকার এমএলএ ডিগ্রিটা বুঝিয়ে দিয়েছে। এগাইরি অজস্র মানুষ। দেখুন না স্যার, শুধু আমাকে যেটা করছেন। বলিস না। আরে উনি এই থানায় প্রথম এসেছেন, একটু মন দিয়ে কাজকর্ম করতে দে। আসলে কি জানেন অফিসার, এই মানিকডাঙ্গা থানায় আপনি প্রথম এসেছেন, তাই রক্ত গরম করে আপনি এই মানিকডাঙ্গা ঠান্ডা করতে যাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, আপনার ঘরটা কিন্তু কাজ দিয়ে তৈরি। করবার আগে একবার নিজের কথাটা ভাববেন। তুমি একটু ভেতরে যাও। বেশ, আমি যাচ্ছি। প্রাইভেট আলোচনা সেরে নিই। আমি যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই অফিসার, মেঘ যত গর্জায় তত কিন্তু বর্ষায় না। তাই বলছি, শুধু গর্জন নয়, পারেন তো এক পশলা বর্ষণ করে দেখান, তাহলে অন্তত একটা শিশুর কাছে পুলিশ ডিপার্টমেন্টের দামটা একটু বাড়বে। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন কাজল দেবী। বাসর ঘরে যখন একবার ঢুকতে পেরেছে, ওই অন্যান্য বেহুলা যতই লক্ষিন্দরকে আড়াল করতে চান না কেন, সমান আমি মারবো। আপনার উত্তেজিত হবে না। ঠান্ডা মাথায় কাজ করুন। এই ভীমা, আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। আরে অফিসার আমাদের বাড়িতে প্রথম এলেন, ওনার জন্য কিছু উপহার নিয়ে আয়। উপহার এই যেমন ধরুন একটা সোনার নেকলেস, কিছু স্টাইল করা বিদেশি চুড়ি, আর একটা দামি বিনারসি শাড়ি। ওটা আপনার। এক কাজ করুন, ওই শাড়ি চুড়িগুলো আপনি রেডি করে রাখুন। এ গায়ের সামনে যেদিন আপনার ওই কিলে নিমিষটাকে ধ্বংস করে ঘাট ধাক্কা দিতে থানায় নিয়ে যাব, সেদিন ওই শাড়ি চুড়িগুলো আপনাকে আমি পড়াবই। চলি। আপনিও হয়তো আমার উপর রাগ করে চলে যাচ্ছেন অফিসার, একটু ভেবে দেখবেন, তাহলে কেটে কুমির আনলে কুমির কিন্তু কামড়াবি। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। রাতের অন্ধকারে ওই সূর্যকে না দেখা গেল, ওই সূর্যটাই কিন্তু চাঁদকে আলো দেয়। যদি একবার সূর্যটার সন্ধান পাই, তাহলে আপনাকে আমি বোঝাবো খাল কেটে কুমির আনলাম, না কুমির মেরে খালের জলটা পরিষ্কার করলাম। বলছি
বলা নেই ক নেই, এত ভালো লোক একটা পুলিশের চাকরি পেলে কেমন করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। আরে বুঝেও কাজ নেই, বুঝেও কাজ নেই। তবে ভালো মানুষ অফিসারের সম্বন্ধে একটু ভালো করে খোঁজ খবর নেই। আচ্ছা স্যার, তবে আমার মনে হচ্ছে এই অফিসার অন্যদের মতো নয়, একটু শক্ত আছে, বেটা নায়ের প্রতি। প্রতীক মানে তো চিহ্ন, ওর ওই চিহ্নটাকে চিহ্ন বিচ্ছিন্ন করার ক্ষমতা আমার আছে। হ্যাঁ রে ভীমা, বলছি তোর বোনকে বহুদিন হলো দেখিনি, কেমন আছে তোর বোন? ভালো আছে স্যার। ভালো 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 ভালো। দেখ ভীমা, বলছি তোর বোন মানে তো আমার বোন, কতদিন দেখিনি, একবার দেখা করতে পারিস তো? নিশ্চয়ই বলবো। আসি স্যার, নমস্কার। এতদিন পর কেউ আমাকে ভাবি তুলল। ওই সালা অফিসার, যদি ফাইলগুলো পেয়ে যায় তাহলে আমার বউ কাজল বুঝতে পারবে কেন রাজশেখর চৌধুরী আমাকে ওই বাড়িতে ঢুকতে দেয়। আর সব জানি হয়ে গেলে আমি তো ফেঁসে যাব। কিন্তু তা কি করে হয়? আমি লালমোহন গাঙ্গুলি, আমি ফাঁসি না, আমি ফাঁসাই। বড্ড সততার মানে কবজা চাই অফিসার। হিমর বোন চাপাকে দিয়ে ওকে আমি ফাঁসাবো, তারপরে ওই সালে সুরে বাচ্চা বিট্টুকে আমি ভ্যানিস করে দেবো। লালমোহন, এই গ্রামবাসীর কাছে তুমি দেবতা হয়েই থাকো। সুদেবতার ছদ্মবেশে ওই শয়তানের হেডাবেশে বড় বাবু হয়ে কাবু করে যাও মানবতাকে। এই নীতি কলেজকে উল্টে দিয়ে সৃষ্টি করো নীতিহীনতার ব্যবসা। অহিংসার মঞ্চ দাঁড়িয়ে দেশপ্রেমের পতাকা উড়িয়ে জনগণের সামনে চিৎকার করে বলো, সারে জাহাঁ সে আচ্ছা, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। हम मिले हैं इसकी ये गुलसिता हमारा हमारा, सारे जहां से हमारा हमारा, सारे जहां से अच्छा। हम मिले हैं इसकी ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा। এসব জনগণকে বলবো পাবলিক শালা সুরের বাচ্চা। হাসছে হাসছে, প্রাণ খোলা হাসি হাসছে। সাজা খেটে জেল থেকে গায়ে ফিরছে পিটার, আবার আজই বিদেশের পাঠ শেষ করে স্বদেশে ফিরছে রাজশেখরের ছোট বোন ঝিলিক। অতীতটাকে ভোর মনে করে পাখিগুলো খাবারের জন্য উড়িয়ে চলে গেছিল দেশ দেশান্তরে, আবার বর্তমানটাকে সন্ধ্যা মনে করে ওই পাখিগুলো ঘরে ফিরছে। কে ঘরে ফিরছে গো নবাব কাকা? কে ঘরে ফিরছে? পাখিরা পাখি গোধূলি লাগলে টকটকে ডুবন্ত লাল সূর্যটাকে পিছনে ফেলে পাখিরা বাসায় ফিরছে। তোর বাবা, তোমার কথা বলতে না আমার এই মগজে ঢুকবে না। আরে তা ঢোকাবার দরকারটা কি হবে? এখন বলতো চাপা, কোথায় গিয়েছিলি? আরে বাবা, কোথায় এবার যাব? ওই গন্ডগোলের হাত থেকে বাঁচার জন্য ভয়ে পালাচ্ছিলাম। কেন? কি করেছে গন্ডগোল? তার মনে ইচ্ছে জেগেছে আমাকে বিয়ে করবে। আরে তা তো ভালো কথা রে, ওই লালমোহনের মতো গন্ডগোল নয়। হাসি খুশি বেশ ছেলে, তা গন্ডগোল গেল কোথায়? এই তো জীবন, জাগনা যেদিকে যেতে যায় বেড়া চালাও ওয়ালা সিনজেরি শ্যাম্পেন রাম খাও খাও দুধ হয়ে ডুবে যাও, দেখো তুমি চোখে চোখে
পিছনে পিছনে ঘোরে। আর বিয়ের পর এই মেয়েগুলো ছেলেদের পিছনে পিছনে ঘোরে। তুই চিন্তা করিস না, এখন আমি তোর পিছনে পিছনে ঘুরছি, বিয়ের পর তুই আমার পিছনে পিছনে ঘুরবি। কত আমাকে বিয়ে করবে একটা মাতাল কোথা না না, ওভাবে বলিস কেন চাপা? ও তো রোজ মদ খায় না। হ্যাঁ, বছরে বছরে মাত্র দুদিন খায়। হ্যাঁ, যেদিন বৃষ্টি পড়ে সেদিন খায়, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিন খায়। আচ্ছা, তুমি একবার বলো আমাকে বিয়ে করবে? আমি এই মদ খাওয়া একবার ভেবে দেখ চাপা, তুই রাজি হলেও মদ খাওয়া ছেড়ে দেবে। তুমি কি আমাকে বুদ্ধি পেয়েছো? মাতাল কোনোদিন মদ খাওয়া ছাড়তে পারে? এই দেখ চাপা, আমি এই মদের বোতল এই ফেলে দিলাম। যা, বোতল থেকে একদম ফাঁকা, সবটা খেয়ে ফেলেছি। আরে সবটা খেয়ে ফেলেছি বলেই তো ফেলে দিয়েছি। আর এই ভর্তিটা তো আমার এই পকেটে। না না বলো, না না, এটা কিন্তু তোমার ঠিক নয়। এইভাবে মদ খেলে যে শরীর খারাপ হবে। আর তাছাড়া তুমি মদ খাও কেন? নবাব কাকা, ও নবাব কাকা, এই মদ কেন খায়? আমি তো জানি না নবাব কাকা, কিন্তু তোমরা বিশ্বাস করো, এই মদ খেলে আমি খুব ভালো থাকি গো নবাব কাকা, খুব ভালো থাকি। বাহ বারে সমাজ দর্পণের প্রতিবিম্ব, বাহ সাবাস। আমি বলছি গন্ডগোল, তুমি মদ খেও। এই শিক্ষা রুচি আর সত্যের মাথা খাওয়াচ্ছে, মদ খাওয়া যায় ঢের ভালো। বুঝলি বুঝলি চাপা, এইরকম যদি একটা রত্ন তোর স্বামী হয় তাহলে সবচেয়ে খুশি হব রে আমি। ক্ষতি হচ্ছে না নবাব কাকা, এই মাতালকে আমি বিয়ে করতে পারবো না। তোকে একটা কথা বলি চাপা, গন্ডগোল মাতাল হলেও মানুষ। তুই ওকে বিয়ে না করে যেন কোনো অমানুষকে বিয়ে করে ফেলিস না। কারণ মদ লিভারে যায় আর সেলিসার সময় হলে কেটে যায়। কিন্তু চরিত্রের সঙ্গে যদি অমানবিকতার মদ মিশে যায় তাহলে সে নেশা কাটে না রে চাপা, সে নেশা কাটে না রে চাপা। যাক বাবা, নবাব কাকা চলে গেছে, এরপর হবে কি হবে? যেটা নবাব কাকার সামনে হবে না সেটা হবে। কাছে আরে তোকে একটু ভালোবাসি। না না, ওই ভালোবাসা দূর থেকে হবে, কাছে যেতে পারবো না। আরে কে বুঝাবো একে? ওরে দূরে দূরে ভালোবাসা যায় না। আমার মনে একটা স্বপ্ন আছে, তোকে আমি বিয়ে করব, একটা সুন্দর সুন্দর ঘর বাঁধবো। তাই ঘর বাঁধবি? তাহলে চল আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই। আজ ফাগুন পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। আজ ফাগুন পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
দিনে পরিবার পরিকল্পনা তো ছিল না, তাই ওই মহাভারতের গান্ধারী 100টা বাচ্চা নিয়েছিল। আজকের দিনে পরিবার পরিকল্পনা আছে, তাই অর্ধেক মানে 50। তাহলে তোমাকে সারা জীবন হাসপাতালেই কাটাতে হবে। আরে ক্ষতি কি? সরকারি হাসপাতাল একবার বেড ছাড়লে আর বেড পাওয়া যাবে না, তাই একটা পার্মানেন্ট বেড নিয়ে নেব, তুই শুয়ে থাকবি। তোর মতন মানুষকে না গুলি করে মেরে ফেলতে হবে। এই স্বাধীনতার আগে সবাই গুলি খেয়ে মরত, এখন আর কেউ গুলি খেয়ে মরে না, সবাই এখন ভেজাল খেয়ে মরে। তুই এখানে ভেজাল খেয়ে মর, আমি চললাম। আমাকে ছেড়ে যেও না চাপা, আমি যে এই চাপা ফুলের মৌমাছি হতে চাই। চুপ কর, মাতাল কথা। আমি মাতাল, যখন কেউ আমাকে মাতাল বলে, যখন কেউ আমাকে মাতাল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় মাতাল বলো, যখন তুমি আমায় মাতাল বলো, হয় সেটা পরে বলবো, আগে বলো ছোদা তুমি এখানে কি করছিলে? আর বলো কেন, তোমার বোনের কাণ্ডটা একবার দেখো, বলে কিনা আমাকে বিয়ে করবে। এত চমকে ওঠার কি আছে? দাদার কাছে লজ্জা কি? বল দাদাকে সব কথা হর হর করে খুলে বল। হ্যাঁ যাবা, ছোটটা যা বলছে তা কি সত্যি? বল, চুপ করে থাকিস না, বল। তোর মুখে হাসি রাখার জন্য তুই যা বলবি আমি তাই করব। তোমার বোন আমাদের বিয়ে করতে চাই। চাপা, ছোটটা যা বলছে তা কি সত্যি? বল চাপা, চুপ করে থাকিস না, বল। ছোটটা যা বলছে তা কি সত্যি? বল, তুই কি শ্রদ্ধাকে ভালোবাসিস? सच क्या है झूठ क्या है उनसे क्यों पूछते हो? मोहब्बत करने वाले मुंह से बोलती नहीं, समझना तो दिल पर रखो दिल की धड़कन, तब सुनाई देगा मोहब्बत का धुन। ব্রাদার, প্রেমে পড়েছো? একটা কথা মনে রেখো, গড মেড লাভ, লাভ মেড রিলেশন, রিলেশন মেড ট্রাভেল, এন্ড ট্রাভেল মেড ডেথ। আমি ভয় পাই না পিতাদা। ওয়েল ডান ব্রাদার, ওয়েল ডান। শোনো, এই সারা ভেজাল পৃথিবীতে বর্তমানে বাঁচতে গেলে চাই সাহস। ডান হাতে থাকবে বাঁচার জন্য সংগ্রাম, বাঁ হাতে থাকবে মৃত্যুর সঙ্গে দোস্তি, চোখে থাকবে হিংস্রতা, মুখে থাকবে অহিংসা। ভাববে কিছু, দেখবে কিছু, জানবে কিছু, জানাবে কিছু, আনবে কিছু, দেবে কিছু, কিন্তু নিজে করবে অন্য কিছু, কেউ কখনো করে না। তোমার 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 কথা আমার মনে থাকবে পিতাদা। এখন বলো, কখনই কেন মিলে? আরে আজই আজই আজ। আরে কেমন আছিস ভীমা? আমি যাই, দীর্ঘদিন গায়ে ছিলাম না, আমার অনেক কাজ বেড়ে গেছে। এতদিন জমার ঘরে শুধু জমিয়ে গেছি। কি জমিয়ে গেছেন পিতাদা? জমিয়েছি
জমেছি মিথ্যাচার, অবজ্ঞা, ঘৃণা, চোখের জল, বুকের ব্যথার অত্যাচার, নীতিহীনতার কালি দিয়ে এবার একটা একটা করে সেগুলোকে আমি কেটে দেবো। ব্রাদার, তোমার দাদাকে বলো পিটার তার যাবজ্জীবন সাজা কেটে গায়ে ফিরেছে। এমন গর্ব করে বলছেন যে যাবজ্জীবন জেল সাজা খেটে নয়, একেবারে নোবেল প্রাইজ নিয়ে গ্রামে ফিরেছে। আরে কাকে কি বলছিস তুই? কাকে কি বলছি? একটা দাগি খুনিকে তার পাপ কর্মের ইতিহাস শোনাচ্ছি। তোমরা সবাই সবাই ওনাকে ভালো মনে করলো, আমি কিন্তু ওনাকে ভালো ভাবি না। তো সেই ছোট্ট বোনটা না, তা মা আমার, আমি কি এমন অন্যায় করেছি তার জন্য তুমি আমায় ভালো ভাবতে পারবে না? একটা জল জ্যান্ত লোককে খুন করা সেটা অন্যায় নয়। নয়, তোমরাও তো খুন করছো। এই বিশাল পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত খুন করছে, হাজারে হাজারে লাখে লাখে মরছে ওরা। সত্যরা, বিবেকেরা, মনুষ্যত্বরা, মানুষগুলো অমানুষ হয়ে খুন করছে সত্যকে, বিবেককে, মনুষ্যত্বকে। স্বাধীনতার এতগুলো বছর পরেও সম্পত্তির জন্য ভাই ভাইয়ের বুকে ছুরি বসায়, বোনের জন্য নববধূকে গলায় দড়ি দিয়ে ঝুলতে হয়, বেকারকে মদ খেয়ে হাতে ছুরি কিংবা বোমা তুলে নিয়ে সাজতে হয় সমাজ বিরোধী। ওই সমাজ বিরোধী ভাইকে সাজতে হয় সমাজ বিরোধীর ভাই, ওই সমাজ বিরোধীর মাকে সাজতে হয় সমাজ বিরোধীর মা। কিন্তু বলতে পারো তোমরা, ওই সমাজ বিরোধীর মা ভাই বাবার সঙ্গেও তো ভগবান আছেন, তাহলে কেন কেন ওই সমাজ বিরোধী ভগবান হয় না? আমি রাজশেখর বাবাকে খুন করেছি, আমি নিজে হাতে খুন করেছি, আমি খুনি। আমাকে তোমরা বেরো না, আমাকে বেরো না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তাই তো মাঝে মাঝে আমার মাথার ভেতর রক্ত কণাগুলো টকবক করে ফুটতে ফুটতে চিৎকার করে বলে, বলিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, বাঁচিবারে চাই। বুঝতে পারি না, আমি কিছুতেই বুঝতে পারি না। আমারও বোঝার কোনো দরকার নেই। ওই একটা কথা তোমরা সবাই মনে রেখো, যে মানুষটা নিজের অন্যায়ের জন্য নিজের সাফাই গাইতে চাইছে, তোমরা তাকে ভালো ভাবলেও আমি তাকে ভালো ভাবি না। যেদিন মানুষটা অন্ধকার থেকে আলোয় ফিরবে, সেই দিন আমি মানুষটাকে ভালো ভাববো। চলে এসো দাদা। কিরে কিরে গন্ডগোল, মদের নেশা তো আউট। ইনকর 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 আমি ইনকর ইনকর না, আমি মদ খাবো না, আমি মদ খাবো না। এই মদ খেলে কেউ কাউকে ভালোবাসে না। আমার দাদা আমাকে ভালোবাসে না, চাপা আমাকে ভালোবাসে না। স্বর্গ থেকে আমার মা বলে, কি রে গন্ডগোল, আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম বাবা, তুই মদ খাচ্ছিস। ও মা ও মা ও মা, বলো না মা, বলো না, আমি এখন কি করব? আমি মদ খাবো না আমি বিবেকের কাছে হেরে যাব? না খেলে তুই জানবি কি করে সেদিন কি ঘটেছিল? সত্যিই কি পিটার? না না,
আমি মদ আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে সেদিন কি ঘটনাটা ঘটেছিল, আমাকে জানতেই হবে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আগে আসলে আমি অনেকদিন পর ঘরে ফিরলাম। এই গ্রামের চেহারা অনেক পাল্টে গেছে, তাই আমি ঠিক চিনতে পারছি না। প্লিজ আমাকে একটা ঠিকানা বলে দিন না। নিশ্চয়, এই ঠিকানা বলার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। বলুন, এই সরি, এই বল, এই কার বাড়ি যাবেন? আমি রাজশেখর চৌধুরীর বাড়ি যাব। রাজশেখর চৌধুরী? আগে হ্যাঁ, উনি আমার বড়দা। এই মরেছে, তার মানে তুমি ঝিলিক? আই সি, আপনার সঙ্গে আমার দিদির বিয়েতেই দেখা হয়েছিল। আচ্ছা, কি জানো আপনার একটা পিকোলিয়ার নাম ছিল না? আরে গন্ডগোল। আসলে না, আসলে আর লাগে না, খুব মিষ্টি লাগে। থাক থাক থাক, তার আর দরকার হবে না। আপনি শুধু একটু রাস্তাটা বলে দিন, আমি গ্রাম দেখতে দেখতে চলে যাব। গ্রাম দেখতে দেখতে চলে যাবে? আগে হ্যাঁ, অনেকদিন পর এই সবুজ বাংলাকে দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। শিশির বিন্দুকে মাথায় পড়ে মাথা দোলাচ্ছে ধান গাছগুলো। নদীর জলে বয়ে চলেছে কত সুখ আর বিলাস। পলাশ ফুলে যেন আবির খেলা বয়ে চলেছে। বলছিলাম কি জানেন, অনেকদিন পর আমার নিজের দেশে ফিরে, নিজের গ্রামে ফিরে আমার কি মন চাইছে জানেন? আরে কি মনটা চাইছে? বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে জাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে জাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। উঁচু নিচু পাহাড়ের চূড়োটা আজও আছে সেইভাবে দাঁড়িয়ে। উঁচু নিচু পাহাড়ের চূড়োটা আজও আছে সেইভাবে দাঁড়িয়ে। মায়ের মতো করে স্নেহ ভালোবাসা কেউ তো কখনো ডাবে না। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। আরে ও চাপা, ও যদু কাকা, আরে তোরা সব কোথায় গেলি? আরে ও কোথায় আর যাবো গিন্নিমা? ঝিলিক দিদি মনে আসছে, তাই পুকুরে জাল ফেলেছিলাম। কি বলবো গিন্নিমা, হারু জেলে একটা বিরাট রুই ধরেছে। কমপক্ষে 10 কেজি তো হবেই। আরে বাবা, শুধু ধরলে তো হবে না, তাকে কেটে রান্না তো আমাকেই করতে হবে নাকি? তা গিন্নিমা, ঝিলিক দিদিমণি কখন ফিরবে? আসতে সময় হয়ে গেছে, এখনো যে কেন আসছে না আমি সেটাই বুঝতে পারছি না। কেন ভাবতে পারছো না যে সন্তান বিদেশ থেকে এসে যদি তার বৃদ্ধা মাকে চিনতে না পারে, তাহলে সেই সন্তান তার নিজের সত্তাকেই হারিয়ে ফেলবে। ঠিক বলেছো তুমি। আচ্ছা বলতে পারো, সবাই যদি গ্রাম থেকে শহরে চলে যায়, তাহলে এই দুরন্ত অবক্ষয়ের হাত থেকে গ্রামকে কারা রক্ষা করবে? নন্দিনী, এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের মনের মধ্যে এই প্রশ্নের ঝড় উঠেছে।
ঠিক বলেছ নন্দিনী, তাই তো এই ঝড় থামানোর জন্য আমি ঝিলিককে গায়ে ফিরিয়ে আনছি। বৃক্ষের আঁচড় জড়ানো গায়ে, এ গায়ে লোক আজও সব কাজ করে। কৃষক বধুরা ঢেকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। হঠাৎ সেদিন জল আনবার পথে বাগদি বউটা থমকে তাকায় পাশে, ঘুমটা সরিয়ে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আছে। রাশেকর, এই কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো, সেই ছোটবেলায় খুব কবিতাটা পড়েছিলাম, তোর এখনো মনে আছে? আরে মনে আছে, মনে আছে, আমার সব মনে আছে। এখন বলতো কেমন আছিস? ভালো আছি। কতদিন পরে পিঠার এ বাড়িতে এলো, তুমি ওকে দেখে চিনতে পারছো না? বাবা মৃতদের সামনে বসে থাকা মানুষটাকে দেখে আমি প্রথম দেখাতে চিনেছি। কাকে চিনতে আমার এতটুকু ভুল হয়নি। তা জেল থেকে কবে ছাড়া পেলেন? আজই। আর সোজা তোমাদের সঙ্গে দেখা করতে এখানে চলে এলাম। ওখানে দেখছি এখন আমার উপর থেকে রাগ একটু কমেনি। রাগ তো করা যায় মানুষের ওপর, আমার কাছে আপনি একটা অমানুষ ছাড়া কিচ্ছু নয়, তাই আপনাকে ঘৃণা ছাড়া কিচ্ছু করা যাবে না। তুমি কি বলছো? পিটার আমার ছোটবেলাকার বন্ধু। বন্ধু না চামচা, তাই তো তোমার পায়ে পায়ে ঘোরে। কিংবা কোনোদিন ভেবে দেখেছো বেড়ালকে বিনা মতলবে কোনোদিন কারোর পায়ে পায়ে ঘোরে? তুমি জানো না কাকে কি বলছো? এই পিঠা আমার বন্ধু, কতদিন জেলের ঘানি টেনেছে, আর আমি একটু একটু করে আমার জীবনে পাপ সঞ্চয় করেছি। পাপ তুমি করনি, পাপ করে পাপে প্রায়শ্চিত্ত করতে এসেছে তোমার এই বন্ধু। একটা কথা মনে রাখবে, যে বলদ গাড়ি টানতে পারে না তার ঠাঁই হয় পিঞ্জা পোলে। ওঠান ঠিক কথাই বলছে রাশেকর, আমারই ভুল। জেল থেকে ফিরে কোনো মানুষ যার মানুষ থাকে না, একটা অমানুষ হয়ে যায়, এ কথা আমি জানতাম না রে, জানতাম না। তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না, আমি 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 চলেই যাচ্ছি। শুধু যাওয়ার আগে খুব ইচ্ছে ছিল একটিবার পলাশকে দেখে যাওয়ার। আরে আরে রাশেকর, কেমন আছে আমার পলাশ? আমার পলাশ কেমন আছে? যার বাবা খুন করে জেলের সাজা কেটে কলঙ্কিত মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে ছেলে যে তার ভালো থাকবে না তা বোঝার মতন বয়স তোমার হয়েছে বাবা। তুই? হ্যাঁ আমি তোমার একমাত্র ছেলে, তাই তোমাকে বাবা ভাবতে আমার নিজের জীবনের প্রতি একটা বিতৃষ্ণা জন্মে গেছে। তুই তোর বাবাকে অপমান করছে। এই পৃথিবীতে আসতে গেলে প্রত্যেকটা মানুষের একটা করে বাবা নামক মাধ্যম লাগে কথা বাবু। শুধু জন্ম দিলেই তো আর বাবা হওয়া যায় না। দীর্ঘ 12টা বছর ধরে আমি এই বাবার স্নেহ, মায়া, মমতা, শাসন, ভালোবাসা কিছু পাইনি। আপনি আর এই গিন্নিমা না থাকলে এই সময়ের সাথে আমি ভেসে যেতাম। অথচ এতগুলো বছর পর হঠাৎ এই পিতৃত্বের অধিকারে সন্তানের প্রতি ভালোবাসা দেখানোটা আমার কাছে অসহ্য লাগছে। কথা আর বোধহয় আমি সহ্য করতে পারবো না রাশেকর। এক অজ্ঞাত ঝড়ে আমার ভাষাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তুই আর আমাকে আটকাস না রে, তুই আর আমাকে আটকাস না। কেন কেন বলতে পারছেন না? না, তুই কিছু বলতে পারবি না। আমাকে বলতে দে। না না, তুই কিছু বলতে পারবি না। আমাকে বলতে দে পিটা। না, তুই বলতে পারবি না। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে। দাদা এসে গেছে দাদা। বিদেশের সঙ্গে আড়ি করে দিয়ে আমি স্বদেশের সঙ্গে ভাব করতে ছিলাম না দাদা। এবার তোমাদের সবাইকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। তারপর বৌদি কেমন আছো? তুমি তো দেখছি পুরো মেমসা মেরেছো। তা হবো না, বয়সটা তো আর কম কাটেনি।
তারপর যদু কাকা কেমন আছো? কিন্তু একে তো ঠিক চিনতে পারলাম না। আমি চাপা গো চাপা, তোমাদের বাড়ি সব কাজ আমি করে দিই। এখানে এসেছি তখন তো তুমি বিদেশে চলে গেছো, তাই তুমি আমাকে চেনো না। আমাকে না চিনলেও দাদার প্রত্যেকটা চিঠিতে না আমি তোমার কথা পড়েছি। এনেকে একে চিনতে পারছেন না? ওই না তো, এর সঙ্গে কত ছোটবেলায় খেলা করেছি। ছোটবেলায় খেলা করতাম। খেলা করেছো? তোমার বাহানাক্কা সামলাতে গিয়ে গাছ থেকে পড়ে তো একবার হাত ভেঙে গেছিল, তাই দেখে তোমার কি কান্না। তার মানে ভালো করে চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। যাক বাবা, তাহলে চিনতে পেরেছে। তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই, কর্তা বাবু যদি পিটার বাবুকে এই বাড়িতে আজকে থাকতে বলে এই শুভ দিনে, তুমি কিন্তু তা আপত্তি করো না। তার কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানোর মানুষের শোভা পায়। শোনো, তুমি বোধহয় ভুলে গেছো কে ছিল মাঝে মাঝে সাপের মতো চক্র ধরতে ইচ্ছে হয়। আমিও যাই দেখি ঝালে আবার কি কি ঝিলিক দিদিমণির জন্য মাছ ধরা পড়লো। হ্যাঁ, সেই বরং ভালো। আরে তুই এখানে কেন? আয় আয়, দেখ তো বোন, একে চিনতে পারিস কি? কই, এনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। এ তো পিটার, তো পিটারকে মনে পড়ছে না? তোমার বন্ধু পিটারকে মনে পড়লেও, আমার বাবার খুনি পিটারকে মনে পড়লেও আমি মনে করতে চাই না দাদা। ঠিক কথাই বলেছে, একজন খুনিকে না চিনতে পারাটাই ভালো। আমার সেই একই ভুল রসে গেল। আমি চলি। ও হ্যাঁ, যাবার আগে বলে যাই, আমি হয়তো আর কোনোদিন তোমাদের সামনে একটু ভালোবাসা ভিক্ষা করতে আসবো না, কিন্তু যদি তোমরা কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে ডেকো, আমাকে। সেদিন যদি ওই পাহাড় এসে পথ আটকায়, সমুদ্র এসে পথকে ভুলিয়ে দেয়, তবুও তোমাদের সাহায্য করতে আমি আমার এই রক্ত মাখা হাতটুকু এগিয়ে দেব। God bless all of you. God bless all of you. যেতে দিন কর্তা বাবু। তুই জানিস না পলাশ কতখানি যন্ত্রণা ও বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে? যদি পারতাম তোদেরকে সবকিছু বলে দিতে। ভগবান, হায় ভগবান, আমি জানি ভগবান একদিন তুমি সত্যকে প্রকাশ করবে, আর ততদিন আমাকে বেঁচে থাকতেই হবে। ততদিন আমি বাঁচবো। দাদা শোনো, দাদা যেও না, দাদা শুনে যাও। বৌদি, দাদা দেখছি একটু পাল্টাইনি। অনেক চেষ্টা করেছি ঠাকুরজি, আমি তোমার দাদাকে পাল্টাতে পারিনি। এবার তুমি তো এসছো, দেখো চেষ্টা করে তোমার দাদাকে যদি তুমি বদলাতে পারো। তুমি নিশ্চিন্তে থাকো বৌদি, আমি যতদিন আছি ততদিন ঠিক আমি দাদাকে দাঁড়াও, যতদিন আছো মানে তুমি কি আবার বিদেশে ফিরে যাবে নাকি? যাবো না তো কি, এই গায়ে কি আছে? মস্ত বড় লজ্জা বা রেস্টুরেন্ট, পার্টি, সোসাইটি কিছুই নেই। আছে? কি আছে এই গায়ে? ধানের ক্ষেত, নদীর জল, পতোয়ার শালুকের দল।
বালিগঞ্জের লেক, নিকো পার্ক, সায়েন্স সিটি, বটগাছের ছায়া, রাখালিয়া বাঁশি, পায়ে চলা মেঠো পথ, ইডেন গার্ডেন, নিকো পার্ক, সায়েন্স সিটি, রথের মেলা, মনসার ভাসান, মাটির কলঙ্গিতে লক্ষ্মীর ঝাঁপি, সিনেমা হল, থিয়েটার হল, ঋত্বিক শাহরুখ খানের গান, দিল মেরা হর বারে মিলনে কো বেকরার হ্যায়, কहो না प्यार है, कहो ना प्यार है, दिल मेरा हर बारे मिलने को बेकरार है, कहो ना प्यार है, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই दिल को देखो चेहरा ना देखो, चेहरे पे लाखों लोटा, दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा, दिल को देखो चेहरा ना देखो, चेहरे पे लाखों लोटा, दिल सच्चा গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपनों दिखाए, तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपनों दिखाए, अब तो मेरा दिल जागे ना सोता है, क्या कर पाए कुछ होता है, क्या कर গ্রামের কাছে আমি একেবারে এই একটা শহর একেবারে হেরে গোভূত হয়ে গেছে। মানে মানে তোমরা যে এতখানি সিরিয়াস
আমি বুঝতেই পারিনি। শোনো, আজ আমি স্বীকার করছি তোমাদের কাছে আমি একেবারে হেরে গেছি। তুমি নিশ্চিন্তে থাকো বৌদি, আমি যতদিন আছি দাদাকে আমি ঠিক পাল্টে দেব। পলাশদা, পলাশদা, বৌদি যাও, তুমি দাদাকে দেখো। পলাশ, পলাশ, পলাশ বলে গেল, তুমি শুনতে পেলে না? তুমি শুনতে পেলে না বৌদি? আমি নাকি অনেক বড় হয়ে গেছি। সত্যি পলাশ, তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। ও সত্যি, সত্যি পলাশ, আজ আজ আমার মনে হচ্ছে আমি সত্যিই বড় হয়ে গেছি। তাই তো তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে